শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। দিনভর যে বিষয়টি নিয়ে বলা যায় টক অব দ্য কান্ট্রি, সেটি হচ্ছে একজন জনপ্রতিনিধির নৈতিক স্খলনের বিষয়। নিঃসন্দেহে বিষয়টি রাজনীতিবিদ সবার জন্যই অত্যন্ত লজ্জাজনক বলা যায়, পাশাপাশি দলের জন্য বিব্রতকর। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমরা রেখেছি এমপি কাণ্ডে বিব্রত দল, লজ্জিত রাজনীতি। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব, রয়েছেন জাতীয় পার্টি কাজী জাফর অংশের প্রেসিডিয়াম সদস্য জনাব কাজী মোহাম্মদ নাহিদ। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক কর্নেল অবসরপ্রাপ্ত জাকারিয়া হোসেন। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো দেখে আসব। নারী কেলেঙ্কারির ঘটনায় সাতক্ষীরা 4 আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার, হারাচ্ছেন সংসদ সদস্য পদ, এলাকায় বিক্ষোভ। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বেসরকারি খাতে দিতে চায় সরকার, বিদ্যুৎ মন্ত্রী। 2-1 দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ, আশ্বাস জ্বালানি বিভাগের। খরচ বাড়লেও বেসরকারি হজ ব্যবস্থাপনায় 3টি প্যাকেজ ঘোষণা। হাবের সর্বোচ্চ 7,91,000 এবং সর্বনিম্ন 5,13,000 টাকা। 14,041 কোটি টাকার 8টি প্রকল্প একনেকে অনুমোদন। বস্ত্রশিল্পের সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ে কমিটি। বিজিএমইএ নেতাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক। 24 জুলাইয়ের এই দিনে কারফিউর মধ্যে শীর্ষ ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন শেখ হাসিনা। দমভুক্তি ছিল দেশ ছেড়ে না পালানোর। এবং এবারের বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে শুধু দর্শক সংখ্যায় রেকর্ড করেনি, জন্ম দিয়েছে অজস্র গল্প, ইতিহাস আর পরিসংখ্যানের। দর্শক, আমরা শিরোনাম শুনছিলাম দিনের। এবারে আজকের যে আলোচ্য বিষয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই জনাব হাবিবুর রহমান হাবিব যে বিষয়টি নিয়ে আলাপ করছিলাম, আজকের আলোচ্য যে বিষয়, সার্বিকভাবে আপনি একটু মূল্যায়ন করবেন বলা যায় না, ঠিক বিষয়টি কিভাবে দেখছেন সেটিই বলবেন। রাজনীতিবিদ আপনি নিজেও, যে ঘটনাটি ঘটেছে, একজন জনপ্রতিনিধি, উনি কি বার্তা দেয় আসলে আমাদের রাজনীতিতে এই বিষয়গুলো? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এটিএন বাংলার এই জনপ্রিয় অনুষ্ঠানের সম্বন্ধে দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ দুজন আলোচক কাজী মোহাম্মদ নাহিদ এবং কর্নেল অবসরপ্রাপ্ত জাকিরিয়া হোসেনকে শুভেচ্ছা। আরে সারাদিন মানে কালকেও আলোচনা হয়েছে। কালকে আমি 2-3টা টকশোতে ছিলাম, ভার্চুয়াল এবং এতে। তো কথা তো একটাই, আমার মনে হয় যে এই কথাটা নিয়ে আমরা যত আলোচনা করি না কেন, আমার দেশের জিডিপিতেও 1% যোগ হবে না, আমার দেশের কোনো লাভ হবে না। শুধু আমরা একে অপরের বিরুদ্ধে কথা বলতেই থাকবো। যে কাজটি মাননীয় সংসদ সদস্য কর্তৃক হয়েছে, এই কাজটি উনি যেটা করেছেন সেটা সঠিক কাজ করেন নাই, কিন্তু যে এই ভিডিওটা ভাইরাল করেছে বা ভিডিও ধারণ করেছে সে আরেকটা বড় অন্যায় করেছে। মানুষের পার্সোনাল জিনিস নিয়ে কারোরই এটা করা উচিত না, তারও শাস্তি উচিত, আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারত। হ্যাঁ, আইনানুগ ব্যবস্থা। এইটা নিয়ে এত তুল কালাম কাণ্ড বাঁধিয়ে দিয়ে সারা দেশের মানুষের কাছে একটা মানে কি খারাপ মেসেজ যাচ্ছে। বাচ্চা কাচ্চা সবাই নিয়ে একটা ব্যাপার কেমন একটা হয়ে গেছে না। তবে যেটা ভিডিওটা ভাইরাল করেছে ধারণ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কঠিন ভাষায়। আর পরবর্তী সময় যেটা বলবো, উনি কাজটা করে যে অন্যায় করছেন তার চেয়ে বেশি অন্যায় করেছে মিথ্যা কথা বলে। মিথ্যা হলো সমস্ত কিছুর মা, মিথ্যা। যিনি মিথ্যা কথা বলবেন না, বলতে পারেন না, তার দ্বারা কোনো খারাপ কাজ করা সম্ভব না। চুরি করা সম্ভব না, গম চুরি করা সম্ভব না, বিদেশে টাকা পাচার করা সম্ভব না, ব্যাংক থেকে টাকা লুট করা সম্ভব না। তো মিথ্যা বলাটা মহাপাপ। যে কাজটা প্রথমে জামাতে ইসলামের আমির সাহেবেরা বলেছেন, প্রথমে এআই দিয়ে করা, এটা একটা চালানো মিথ্যা কথা।
এবং আমি বিচার চাবো, ইনার বিচার তো তারা করেছে, দল থেকে বহিষ্কার করেছে, এবং দল থেকে বহিষ্কার হলে অটোমেটিক্যালি সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়। এটা হলো যেহেতু নির্দলীয় সংসদ সদস্য। সংসদীয় সংসদ সদস্য। আমি বিচার চাবো জামাত ইসলাম আমির এবং তাদের সাধারণ সম্পাদক গোলাম পরোয়া। কেন ওনারা কি করলো? কেন ওরা এই যে গোলাম পরোয়া যে ভাষায় কথা হলো বিএনপির বিরুদ্ধে, বিএনপি এখানে কি করলো? বিএনপি নেতারা এটা করেছে, বিএনপি নেতারা একটা জায়গায় যাচ্ছে, সেখানে বলছে আমাকে পাঠাতে হবে, এত বছর বয়সকে পাঠাতে হবে, এই যে অদ্ভুত কথাবার্তা, এইটার সাথে ওটা কি সম্পর্ক? এবং জামাতে আমির হুঙ্কারটা দিলেন, মাদের নিয়ে এগুলো সহ্য করবো না। করলেন তো আপনি, সহ্য করবেন কেন? কাকে বোঝাচ্ছেন এটা? হুঙ্কার দেন কাকে? এবং এনারা যেভাবে যে ভাষায় কথা বলছে হলো তো ওই যে আরেকজন মহিলা সংসদ সদস্য নাকি আছে, জামাত একমাত্র এই দেশে শাসন দিতে পারে, সৎ লোকে শাসন দিতে পারে। আজকে কি হলো? এখন কথা হলো যে জামাত তার জন্ম মিথ্যা, তার কর্ম মিথ্যা, তার কথা মিথ্যা, এবং তাদের কাজই হলো মিথ্যা কথা বলা, চুরি করা। যেমন আমার কোনো ভোট চুরি করে প্রমাণ করেছেন যে হ্যাঁ আমরা চুরি করতে পারি, চুরি করি, অনৈতিক তারা। এবং এই জন্য এই কথাটা প্রত্যাহার করতে হবে। এটার সাথে বিএনপি কোন সম্পর্ক থাকলো? বিএনপি দিকে আঙ্গুল তুলে গোলাম পরোয়া যে ভাষায় কথা বললেন, এটা সহ্য করার মতো না। এবং আমির সাহেব যে কথা বলে, কথায় কথায় বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করে 36 দিনে তাড়িয়েছে, 6 ঘন্টা তাড়িয়েছে। সেদিন এটা কি বললো? লাঠি দিয়ে পিটাবে মানুষ। আরে বাবারা 6 মাস তো গেল না, কি অন্যায়টা করলো বিএনপি? লাঠি দিয়ে পিটাতে হবে। কে হানা ভোটের রায় বাস্তবায়ন না করে, হানা ভোট দিয়েছে তো আমরা শরিক দলের 56% আমরা দিয়েছি। বিএনপি আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন পরিষ্কার, একটা হাঁ ভোট দিবেন, একটা ধানের ভোট দিবেন। ওই যে আজ 32% ভোট আসলে কোথা থেকে? আপনাদের ভোটের ভিতরে আওয়ামী লীগ যারা ভোট দিতে আসছে একজন হাঁ ভোট দেন, আমি একদম লিখে দিতে পারি। মানে জামাতকে আওয়ামী লীগের ভোট পেয়েছে আপনি বলছেন? তাহলে তো ভোট পাবে কোথায়? তারা তাদের এত ভোট আছে নাকি? তাদের জনসমর্থন নাই? নো প্রশ্ন, কেন থাকবে তাদের? তারা স্বাধীনতা যুদ্ধের সঙ্গে বিরোধিতা করেছে। 9 বছরের সাথে যে আন্দোলনে একজন লোক গায়ে ধাক্কা লেগে পড়ে আহত হাসপাতালে যায়নি, শহীদ হতো দূরের কথা। জাতীয় পার্টি 9 বছর আমি ছিলাম এই আন্দোলনে, একজনও না। বিকালবেলা আমরা মাছ ধর খেয়ে টেয়ে তখন আমরা ক্লান্ত পরিশ্রান্ত, তখন তারা সারা ঢাকা শহরের লোকজন জোগাড় করে একটা মিছিল করছে। কিন্তু আওয়ামী বিরোধী আন্দোলনে তো আপনাদের সাথে ছিল। হ্যাঁ, আওয়ামী বিরোধী আন্দোলনে আন্দোলন ছিল, একটা সময় পর্যন্ত ছিল। তারপর এই যে এরপর যে আপনার গ্যাসের দাম বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি, তারপর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, একটা আন্দোলন একটা আমার জীবন দিয়েছে। আমাদের তো মুন্সিগঞ্জে, নারায়ণগঞ্জে, বিভিন্ন জায়গায় আমাদের প্রকাশ্যে রাজপথে মিছিল করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে গুলি খেয়ে মারা গেছে, সন্ত্রাসীদের আক্রমণ। আমি নিজে পাবনা লোডশেডিংয়ের প্রতিবাদ করতে গিয়ে আমি যখন বিদ্যুৎ অফিসে জমা দিয়ে আসতেছিলাম, তখন আমাকে মেরে ফেলার জন্য যেভাবে আক্রমণটা করলো, আমাকে রক্ষা করতে গিয়ে আমার স্বেচ্ছাসেবক দলের আবেগী আমি মারাত্মক আহত হলেন, সোহেল আহত, তো মরেই গেল পরে অন্য অসুখ হয়ে। অসংখ্য লোক আমার আহত হলো। কী অপরাধ? আমি লোডশেডিংয়ের প্রতিবাদে স্মারকলিপি আসতেছিলাম। আমি গেলাম, মীর ভাই আমনুল্লাহ আমাকে বললো হাইব ভাই আমার এখানে একটা মিছিলটা করে দিন। আমি গেলাম, সেখানে আমার উপর আক্রমণ হলো, আহত হয়ে সেই কোনো মতোকে বাসায় ফিরে আসলাম। ওরা একটা লোক বলতে পারবে? হ্যাঁ, তারা কোনো গোপন মিটিং করতে গিয়ে তারা ধরা খেয়েছে। 2-1জন শিবির করে, এটা যা শিবির তো দেখুন ছাত্রলীগ হয়েছিল, তারা এই যে হেলমেট মাথায় দিয়ে নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আক্রমণ করেছে, ম্যাক্সিমাম তো তারা শিবির আওয়ামী লীগের ভিতরে ঢুকে আওয়ামী লীগের ভাবনা নষ্ট করার জন্য অকামগুলি তারা করেছে। এখন পরে সব তারা ছাত্র শিবির, এখন সব ছাত্রলীগ সব ছাত্র শিবির হয়ে গেছে। তারা আন্দোলনটা করলো কবে? হুঙ্কার যে দেয় জীবন কিন্তু আন্দোলন করেছে, তারা স্বাধীনতা যুদ্ধের সময় বিরোধিতা করেছে। আজকে তারা বহিষ্কার করলো, ঠিক আছে, কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় সরাসরি এই তো কিছুদিন আগেই তো আমি জামাত বলতে এক পাকিস্তানে রাখতে চেয়েছিলাম। এক পাকিস্তানে রাখতে গিয়ে যে এতগুলি মানুষকে, মা বোনদেরকে ধর্ষণ করা হলো, পাকিস্তানদের হাতে শান্তি কমিটিকে তুলে দেওয়া হলো, অপরাধ না? জ্বালানোর উপরান্ত আমরা শুনে আসি। এত হুঙ্কার কি আছে? এখন মাত্র 6 মাস এখনো হয়নি, এত হুঙ্কার কিসের? দুটো বিষয় আমি শুনবো। জনাব জাকারিয়া হোসেন, দুটি প্রসঙ্গ এখানে এসেছে। একটি বিষয় হচ্ছে যে জামায়াত নেতার যে নৈতিক স্খলনের বিষয়, জামায়াত ইসলামী এরই মধ্যে ব্যবস্থা নিয়েছে। রাজনীতিবিদদের যে নৈতিক স্খলন, সেই বিষয়গুলো আসলে রাজনীতিতে কি বার্তা দেয়? কারণ তারাও তো
সমাজে আমরা যদি বলি, যেহেতু জনপ্রতিনিধিরা তো একটা আদর্শই হয় তার জনগণের কাছে, সেই আদর্শকে যখন এই অবস্থায় দেখা যায় নিঃসন্দেহে সেই বিষয়টি কেমন সেটি বলবেন। পাশাপাশি আরেকটি বিষয় জনাব হাবিবুর রহমান হাবিব বলেছেন যে বিরোধী দল হিসেবে জামায়াত সরকারকে যথেষ্ট সময় দিচ্ছে না এবং এই 6 মাসের মধ্যেই বা 5 মাসের মধ্যেই নানাবিধ বক্তব্য দিচ্ছে যেগুলো অনেকটা হুমকি বা হুঁশিয়ারি। সেগুলো কি কেবলই কথার কথা না কি যৌক্তিকতা আছে, সে বিষয়টিও আলাপ করবেন। জি কর্নেল জাকারিয়ার। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ, এটিএন বাংলাকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। বিজ্ঞ দুইজন আলোচক স্টুডিওতে আছেন, তাদের সহ সবাইকে, দর্শক শ্রোতা সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। গতদিন এবং আজকে আপনি যেটা বলেছেন যথার্থই, যে এটা ভাইরাল একটা ইস্যু, অত্যন্ত ভাইরাল হয়েছে। এবং এটা হচ্ছে একজন ব্যক্তি, তিনি আবার সংসদ সদস্য, তার একটা নৈতিক স্খলনের বিষয়। তো এটা আমি প্রথম যেটা বলবো সেটা ব্যক্তি, আমরা মানুষ হিসেবে, মানুষ তার ফেরেশতা নয়, যে কোনো মানুষের যে কোনো সময় নৈতিক স্খলন ঘটতে পারে। আপনি জানেন যে আল্লাহ রসুলের সময়ও আল্লাহ রসুলের যারা সাহাবা ছিলেন, যারা আল্লাহ রসুলের উপরে ঈমান এনেছেন, মুসলিম হয়েছেন, তাদের মধ্যেও কিন্তু অনেক সাহাবা, তাদের মৃত্যু হয়েছে কিন্তু ঈমানদার হিসেবে নয়, তারা মৃত্যুর সময় কাফের হিসেবে, অস্বীকারী হিসেবে মৃত্যুবরণ হয়েছে এবং তারা ওইভাবে ইতিহাসে রয়েছে। তো আমি যেটা বলবো যে জামাতের এই 3বারের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা 4-এর, তো তার এই বিষয়টা অত্যন্ত দুঃখজনক এবং এটা কোনোভাবেই মেনে নেওয়ার কোনো অবস্থাতেই বাঞ্ছনীয় নয়। তো জামাতকে ধন্যবাদ যে জামাত তাদের 3বারের এমপি এবং তাদের রানিং সংসদ সদস্য, তার ব্যাপারে যখনই নৈতিক স্খলনের কোনো বিষয় আসলো, ভাইরাল হলো, সাথে সাথে জামাত তাদের নির্বাহী পরিষদ, নির্বাহী বিভাগ বসে তারা সিদ্ধান্ত নিয়েছে এবং আমি বলবো যে এটা একটা কঠোর সিদ্ধান্ত। এবং এই যে তারা যে এক্সাম্পল সেট করেছে জামাত, এটা অন্যান্য দলের জন্য উদাহরণ হয়ে থাকবে। আপনার নিশ্চয়ই মনে আছে যে বিএনপির যে এমপি মনিরুল ইসলাম সাহেব, ওনারও কিছুদিন আগে এরকম একটা ভাইরাল হয়েছে নারী গঠিত বিষয়। তারপরে এমপি তুলি, সামান তুলি, পুরো নামটা আমার এই মুহূর্তে মনে নাই, ওনারও কিন্তু ভাইরাল হয়েছে কিছুদিন আগে। এরপরে বা বিএনপির সামান রেজাউল ইসলাম আর রেজাউল হক লাইক দিস বগুড়া, ওনারটাও ভাইরাল হয়েছে নারী গঠিত বিষয় নিয়ে। কিন্তু আমরা কিন্তু বিএনপির হাইকমান্ড থেকে দুইজন এমপির এরকম নারী গঠিত কেলেঙ্কারি আসছে মিডিয়াতে, কিন্তু তখন কিন্তু আমরা তাদের পক্ষ থেকে কোনো এরকম ড্রাস্টিক কোনো অ্যাকশন আমরা দেখি নাই, যেটা জাতির জন্য, সবার জন্য একটা এক্সাম্পল হয়ে থাকবে। সে কিন্তু সেটা যদি কিছুদিন, কয়েক মাস পূর্বে সেটা যদি ওরকম একটা অ্যাকশন জামাত যেটা নিয়েছে সেটা যদি বিএনপি নিতে পারতো, তাহলে হয়তো আজকের এই ঘটনা নাও ঘটতে পারতো। কারণ মানুষ তো একটা শাস্তি থেকে অথবা একটা উদাহরণ থেকে মানুষ সচেতন হয়। তো আমি বলবো যে অবশ্যই জামাতকে ধন্যবাদ দিতে হবে। জামাত তার কারেজ এবং তার নৈতিকতার সাথে যে তারা আপোষ করে না, তাদের যে কিছু নিয়ম কানুন ডিসিপ্লিন রয়েছে সেখানে তারা কখনো আপোষ করে না, তার একটা উদাহরণ আজকে তারা সেট করেছে। তো আমি মনে করি এটা সবার জন্যই, অন্যান্য দলের জন্য একটা পথ প্রদর্শক হিসেবে থাকবে। এবং অন্য বিষয় যেটা, আর জামাতের এই ভাইরাল হওয়ার বিষয়টা হচ্ছে, দেখেন আমাদের দেশের মানুষের একটা সাইকোলজি কি, যে যদি একজনে অন্যায় করে, ইউনিভার্সিটির একটা ছেলে যদি অন্যায় করে, ধর্ষণ করে অথবা খুন করে, তাহলে সেটা কিন্তু তেমন টক অফ দ্য টাউন, টক অফ দ্য কান্ট্রি হয় না। কিন্তু একটা মাদ্রাসা ছাত্র যদি এই কাজ করে, তাহলে দেখবেন কি একটা কিন্তু সাথে সাথে ভাইরাল, সাথে সাথে সবাই মানে আওয়াজ তুলে বিভিন্নভাবে সেটা সমালোচিত হয়। ঠিক তেমনি রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, তাদের যদি নেতারা অথবা তাদের কর্মী যদি এরকম কোনো নৈতিক স্খলন হয়, সেখান থেকে অত ভাইরাল হয় না। কিন্তু জামাতের কিছু হলে, জামাত ইসলামের কিছু হলে, ছাত্র শিবিরের কিছু হলে সেটা কিন্তু ওইরকম ভাইরাল হয়। কারণ মানুষ মনেই করে
যে এটা অন্যরা করাটা মোটামুটি ঠিক আছে, অন্যদের তো নৈতিকতা নাই, তাদের চরিত্রের গঠন নাই বা শিক্ষা নাই, তো কিন্তু জামাতের হবে কেন, জামাতে এভাবে জামাতের প্রতি থাকবে কেন, প্রত্যাশা বেশি শিবিরে থাকবে মানুষের, কেন? তো এই জামাতের প্রতি ধরনের মানুষের প্রত্যাশা বেশি। প্রত্যাশা বেশি, এটা একটা কাজ। আর একটা হচ্ছে আপনি যেটা বলেছেন যে বর্তমান বা সরকারকে সময় দিচ্ছে না, এটা এইটা এইটা সময় দিচ্ছে না, এটা কি ঠিক হলো? এই 4 মাস হয়ে গেছে, 5 মাস পড়ছে, 5 মাসের মধ্যে কিন্তু বিএনপি জুলাই সনদ থেকে সরে আসছে, গণভোট থেকে সরে আসছে, যেখানে তারা কমিটমেন্ট ছিল তাদের ইলেকশনের পূর্বে, সেই কমিটমেন্ট থেকে ফিরে আসছে। এরপরও আমি মনে করব বিরোধী দল যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং তারা বারবার বলছে যে বিএনপি যেন এই ভুল থেকে ফিরে আসে, তারা যেন জুলাই সনদকে আফোল্ড করে, গণভোটকে আফোল্ড করে। আমি মনে করি না যে বিরোধী দল সময় দিচ্ছে না, তারা অস্থির হয়ে গেছে ক্ষমতার জন্য। আপনি দেখেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কিন্তু অনেকবার বলেছেন যে আমরা সেইরকম বিরোধী দল নই, যে আমরা আপনাদেরকে ক্ষমতা থেকে বিচ্যুত করে আমাদেরকে ক্ষমতায় যেতে হবে, এই ধরনের কোনো চিন্তা আমরা করছি না। আপনারা ভালো কাজ করলে আমরা সহযোগিতা করব, আপনারা যদি ভালো কাজ না করেন আমরা সমালোচনা করব, সংসদে করব, রাস্তায় করব, বাহিরে করব, এটা কিন্তু বারবার বলে আসছেন। সেই অবস্থায় যদি আমাদের শ্রদ্ধেয় হাবিব ভাই যদি এই কথা বলেন, তাহলে এটা খুবই দুঃখজনক। আর একটা হচ্ছে উনি স্বাধীনতার বিষয়টা নিয়ে আসছেন। দেখেন 71 নিয়ে 56 বছর বহু হয়েছে, অনেক কিছু হয়েছে। এই 56 বছর ধরে খালি 71ই মানে বলে আসছে আওয়ামী লীগ, তার সমস্ত অঙ্গ সংগঠন, সমস্ত আমাদের দেশে যত মানে বুদ্ধিজীবী আছে সবাই খালি 71 রাজাকার, জামাত শিবির রাজাকার বলতে রাজাকার, তুই রাজাকার। আমাদের নাটকের মধ্যে হুজুর সাজিয়ে তাকে রাজাকার দেখানো হয়েছে, অথচ এই আওয়ামী লীগ সময়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যে একটা লিস্ট বের করছে, রাজাকারের লিস্ট, সেই লিস্টে 10,000 লোকের লিস্টের নাম বের হয়েছে, তার মধ্যে 8,000 হচ্ছে আওয়ামী লীগের রাজাকার, 1,000-এর মতো হচ্ছে বিএনপি, আর জামাতের হচ্ছে মাত্র 37 জন। এখন আপনি বলেন বড় রাজাকার কারা, যারা 71-এ এই ধর্ষণ করেছে, খুন করেছে, অন্যান্য কাজ করেছে। আর একটা আমি ইতিহাস থেকে আপনাদেরকে বলবো, আসলে হয় কি আমরা ইতিহাস জানি বা বুঝি, এখানে যারা দুইজন বিজ্ঞ আলোচক আছে আপনি সহ, আপনারা যে জানেন না বা শুনেন নাই বা আপনারা ইতিহাস জানেন না তা কিন্তু না, কিন্তু বলার সময় কিন্তু আমরা ওইটাকে চেপে যাই। দেখেন ইতিহাস কিন্তু বলে 71-এর পরে যত মামলা হয়েছে রাজাকারদের বিরুদ্ধে বা মুক্তিযুদ্ধ বিরোধী যত রাজনৈতিক ব্যক্তিত্বের ব্যাপারে, সেই মামলায় কিন্তু জামাতের তৎকালীন নেতা যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, পরবর্তীতে এসে আওয়ামী লীগ কোর্টের মাধ্যমে একটা ক্যাঙ্গারু কোর্ট করে, তো সেখানে কিন্তু তাদের কারো নাম ছিল না কোনো থানায়। এই যে কাদের মোল্লা, মিরপুরের কসাই বলা হতো, তার নাম কিন্তু তখনও ছিল না, কিন্তু কোথাও তার নাম ছিল না যে রাজাকার অথবা হত্যাকারী খুনি হিসাবে, মুক্তিযুদ্ধের বিরোধী হিসাবে তার কিন্তু নাম ছিল না, কোথাও কোনো কোর্টে ছিল না, কোথাও কোনো মামলা হয় নাই, এবং শেখ মুজিব জীবিত থাকা পর্যন্ত হয়নি। এবং এটা কখন আসলো, যখন জামাত তার 75-এ যখন বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণে, তখন তারপরে যখন ইসলামী দলগুলো দেশে রাজনীতি করার সুযোগ পেল, তখন তারা রাজনীতি শুরু করলো। যেহেতু তারা এদেশের অধিকাংশ মানুষের সেন্টিমেন্ট যেটা, সেটা নিয়ে তারা রাজনীতি করে, মানুষ ইসলাম প্রিয়, মানুষ ধর্মপ্রিয়, এবং তারা তাদের চরিত্র, তাদের মাধুর্য, তাদের কার্যকলাপে তারা প্রমাণ করছে যে তারা একটা গঠনতান্ত্রিক পন্থায়, নিয়মতান্ত্রিক পন্থায় তারা রাজনীতি করছে। এটা যখন এইটা যখন আস্তে আস্তে এক্সপ্যান্ড হলো, তাদের শক্তিমত্তা যখন বৃদ্ধি পেল, তখন এসে এই রাজাকারের বুলি এবং 71। অসংখ্য ধন্যবাদ, আপনার বক্তব্য একেবারে স্পষ্ট কর্নেল জাকারিয়া হোসেন। আমরা আবারও আসবো আপনার কাছে, আমরা একটু শুনে আসি। জি, আমরা কাজী নাহিদ হোসেন, মোহাম্মদ নাহিদ আপনার কাছে যাব। যে বিষয়গুলো আলাপ হচ্ছিল, প্রথমত যে সংসদ সদস্যের যে বিষয়টি, এটি আসলে তো নিঃসন্দেহে রাজনীতিকে বিব্রত করে। সেই জায়গায় আমরা বলছিলাম যে জামায়াত ইসলামের যে রাজনীতি, বিশেষ করে কর্নেল জাকারিয়া হোসেনও বলছিলেন বিষয়টিকে এমন কিনা যে তাদের প্রতি মানুষের প্রত্যাশা যেহেতু বেশি, যার কারণে তাদের যে কোনো কর্মকাণ্ড সেটি মানুষকে খুব বেশি আহত করে কিংবা বেশি আলোচিত হয়, বিষয়টি কি এরকম কিনা? ধন্যবাদ আপনাকে, এবং আমার সাথে আজকে দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমাদের হাবিব ভাই
এককালের ছাত্রনেতা ছিলেন, ওনাদের ফলোয়ার ছিলাম আমরা। যেরকম হাবিব ভাই ছিল, আমানুল্লাহ আমান, জহিরুদ্দিন স্বপন, নূর আহমদ বকুল, তারপরে জাসদ ছাত্রলীগের নেতারা যে ভূমিকা রাখতেন তখন ছাত্র রাজনীতিতে, উনি আমার পাশে আজকে। আমি গর্ববোধ করছি যে ওনার সাথে টক শোতে কথা বলতে পারার জন্য। সাথে সাথে জাকারিয়া হোসেন, ওনাকেও ধন্যবাদ। যে কথাটি বলতে চাই, জাকারিয়া হোসেন অ্যাকচুয়ালি উনি 71 বা অন্যান্য বিষয় নিয়ে এসেছেন এখানে। জি, আপনি কিন্তু সেই কোশ্চেনটি করেননি। আচ্ছা, এখানে হাবিব ভাইয়ের মেইন- কথার প্রসঙ্গে হয়তো উনি- হ্যাঁ, এখানে এসেছে এই কারণেই, আজকের গত 24 ঘন্টা যে ঘটনাটি, এই ঘটনাটিকে তারা ধাপা যাওয়ার চেষ্টা করেছে জামাত। এটা সত্য। তার কারণ তারা যখন প্রথমে বলছে তারা এআইয়ের মাধ্যমে এটা করা হয়েছে। মানুষ, এখনকার মানুষ সব বুঝে, মানুষ জানে কোনটা এআইয়ের মাধ্যমে করা, কোনটা রিয়েল ভিডিও। তো সেটি জামাত তাৎক্ষণিকভাবে তখন সিদ্ধান্ত নিতে পারত। আজকে আপনি যেটা বলছেন যে তাদের প্রত্যাশা, তাদের রাজনৈতিক অঙ্গন থেকে তারা তাদের প্রত্যাশার কথা বলতে পারে, কিন্তু বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষ তারা স্বাধীনতার কথা কি ভুলে যাবে? অ্যাবসলিউটলি নট। আমরা যারা 62-এর ছাত্র আন্দোলন, 64-এর আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, যেখানে আমাদের দলের প্রয়াত চেয়ারম্যান কাজী জাফর আহমেদ ভূমিকা রেখেছিলেন, আমাদের বর্তমান চেয়ারম্যান 69-এর গণঅভ্যুত্থানের নায়ক মোস্তফা জামাল হায়দার, এবং 24-এর আন্দোলনেও আল্লাহর অশেষ রহমত, তিনি এখনও বেঁচে আছেন, ওনার অশেষ ভূমিকা ছিল। তো আমি যে কথাটি বলতে চাই, একজন নারী, একজন মা, একজন বোন, একজন কন্যা, সেই দিক থেকে আমাদের সবার উচিত, প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মী উচিত তাদের নিরাপত্তা নিশ্চিত করা। আজকে রাজনীতিতে যে নোংরা পরিবেশ সৃষ্টি হয়েছে, গতকালের ঘটনা, আমি তো মনে করি রাজনৈতিকভাবে জামাত ইসলামের রাজনীতির কবর রচনা হয়ে গিয়েছে। এই কারণে বলতে চাই, তার কারণ ওনারা যে আদর্শের কথা বলে থাকে, যে ধর্মের কথা বলে থাকে, যে ন্যায়নীতির কথা বলে থাকে, আজকের এই ধরনের ঘটনা প্রমাণ করে জামাতের রাজনীতি কোথায় অবস্থান করছে। তা আমি এটুকু বলবো, এটির অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে শুধু জামাত ইসলাম নয়, প্রত্যেকটি রাজনৈতিক দলের একটি শিক্ষণীয় বিষয় হয়ে থাকবে যদি তাকে প্রপার শাস্তি দেওয়া হয়। আজকে বহিষ্কার করা হয়েছে, বহিষ্কার আপনারা কখন করলেন? বহিষ্কার তো সাথে সাথে করেননি। আপনাদের স্টেটমেন্ট কেন যাবে বিএনপির বিরুদ্ধে? আপনাদের সেক্রেটারি জেনারেল কিভাবে বলে বিএনপি সরকারের বিরুদ্ধে এটাকে ধাপা দেওয়ার জন্য কথা বলছে? কিন্তু আমি বলতে চাই, সেই কথা না গিয়ে এমন রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে হবে, এমন রাজনৈতিক ধারাবাহিকতা আনতে হবে যেখানে আমাদের মা বোনেরা নিরাপদে থাকতে পারে। আমি সেদিকে, সে উদ্দেশ্যে বলতে চাই। আজকে এখানে আমি আরেকটি কথা বলতে চাই। 12 ফেব্রুয়ারি নির্বাচনে জামাত ইসলামী, আমি বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছি এবং আমার এলাকায় দেখেছি, ওনারা যেভাবে ভোট নেওয়ার চেষ্টা করেছেন, আমি দেখেছি যে তারা নামাজের জায়নামাজ ঘরে ঘরে দেওয়ার সময় ওই জায়নামাজের মধ্যে 1000-2000 টাকা করে দিয়ে নারীদেরকে ভোট দেওয়ার জন্য তারা চেষ্টা করেছিলেন, তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করেছিলেন। তো এই ধরনের রাজনীতি, আমি তো মনে করি এই 12 ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন টাকা অপচয় করা হয়েছে যেটি কোনো ইলেকশনে হয়েছে বিধায় আমার মনে হয় না। এটা আমি নিজে স্বচক্ষে দেখেছি, আমি উপলব্ধি করেছি টাকার ছড়াছড়ি কাকে বলে। এবং সেটি করতে যখন জামাত ইসলাম এভাবে টাকা খরচ করছে, বিএনপি এবং অন্যান্য জোটের যারা প্রার্থী তারা হিমশিম খেয়ে যাচ্ছিল। এই টাকা তারা কোত্থেকে পেল? তারা যে বলে তারা সবচেয়ে এস্টাবলিশড রাজনৈতিক দল, তারা আদর্শের রাজনৈতিক দল, আপনি কি টাকা কি এভাবে চলে এসেছে? জুলাইয়ের অভ্যুত্থানের পরে কারা লাভবান বেশি হয়েছে? যারা প্রকৃত জুলাই যোদ্ধা তারা কি লাভবান হয়েছে? যাদের ঘর ছিল না, যাদের কোনো গাড়ি ছিল না, তারা বড় বড় বাসার মালিক, তারা গাড়ির মালিক,
তাদের ব্যবসা প্রতিষ্ঠান তারা ওন করে, সেজন্য তো জুলাই যুদ্ধ হয়নি। তো আমি এই কারণে বলতে চাই, আজকের আমাদের নারীদের প্রতি যে সম্মান দেওয়া, সেটি আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের একটি নৈতিক দায়িত্ব এবং কর্তব্য হয়ে থাকার অনুরোধ করছি আমি আজকের এই টক শোয়ের মধ্য দিয়ে। অসংখ্য ধন্যবাদ। আমরা একটা বিরতি নিতে হবে এ পর্যায়ে, এবং বিরতির পর এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি। থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব হাবিবুর রহমান হাবিব, শুনছিলেন আপনি কর্নেল জাকারিয়া হোসেন বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করেছেন। তার মধ্যে মূল বিষয় যেটি, সেটি বলছেন যে বিরোধী দল তো সহনীয় পর্যায়েই তাদের আচরণ করছেন এবং সরকারকে তো যথেষ্ট সময় দিচ্ছেন, বরং সরকারই জুলাই সনদ থেকে দূরে সরে যাচ্ছে, বা যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি অনেক ক্ষেত্রেই রাখছে না। আপনি আমাকে বলতে পারেন কি একজন জুলাই সনদের সাথে প্রতারণা করার পর সে কি বলতে পারে? জুলাই সনদে কী ছিল? জুলাই সনদে স্বাক্ষর করার কথা, সেদিন তার আগের দিন জামাত ইসলাম এবং এনসিপি বললো যে আমরা স্বাক্ষর করবো না। হঠাৎ করে পরদিন জামাত ইসলাম স্বাক্ষর করতে আসে, এনসিপি রাগ করে চলে গেল কক্সবাজার। পরে নির্বাচন পরে তার স্বাক্ষর করেছে। তো সেখানে এনসিপি কী বললো, এরা আমাদের সাথে মুনাফিকি করেছে, নাকি বিশ্বাসঘাতকতা করেছে, মির্জাফরের সাথে তুলনা করলো। গেল জুলাই সনদে কী ছিল? 5% নারীদেরকে সংসদ সদস্য পদে মনোনয়ন দিতে হবে। বিএনপি 5% পারে না, 3% 3.5% দিয়েছে, তাতে 1%ও দেয়নি। 100% প্রতারণা করলো জুলাই সনদের সাথে। মানে সরাসরি আপনি সরাসরি প্রতারণা করলো না, আপনি বলছেন সরাসরি নির্বাচনে ওই দেয়নি বলে সরাসরি প্রতারণা করলো। জুলাই সনদ স্বাক্ষর করেছে 5% দেবো। তারপরে দ্বিতীয় নম্বর বলা হলো যারা ক্ষমতা যাবে তারা স্পিকার, বিরোধী দল ডেপুটি স্পিকার নেবে। সেখানে বলা হলো সরকার পক্ষে নিল না, এখানে 100% প্রতারণা করলো। তো বিএনপি কোথায় প্রতারণা করলো? তাদের বড় বড় দুটো মোটা দাগে প্রতারণা করেছে। তারপরে বললাম যে ভোটটা যেটা দিল, এই ভোটটা তো বিএনপি, তো এই ভোটগুলো তো বিএনপি ভোট দিয়েছে। তো আমরা তো আছি, আমাদের দলের চেয়ারম্যান দেশের প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেছে জুলাই সনদের প্রতিটি অক্ষর আমরা বাস্তবায়ন করবো। করুন শেষ তো, যেমন কয়েকদিন আগে খুব তারা বললো না, কোর্টে কী বলে দিল, কোর্ট কী বলে দিল, এই যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার বিধান সংবিধান বলে দিল না, তারপরে গণভোটের কথা বলে দিল না, তারপরেও ওনারা হুঙ্কার দেয়। এখন কথা হলো, আমার ভাই যেটা বলেছেন, আমার জাকারিয়া ভাই, কথা হলো যে রাজনীতিবিদদের দোষ ত্রুটি আছে, অন্যদেরকে নেই। হ্যাঁ, রাজনীতিবিদরা কেন করবে, এটাই প্রশ্ন। অন্য আজকে ধরেন বেগমপাড়া জানতো দেখি কয়টা বাড়ি রাজনীতিবিদদের, সব বাড়িতে অফিসারদের। এই যে টাকা ব্যাংক থেকে টাকা পাচার থেকে শুরু করে অ্যাক্সিডেন্ট ব্যবসায়ী ছাড়া রাজনীতিবিদরা কয়টা টাকা ব্যাংক থেকে নিয়ে জানতো? ব্যবসায়ী রাজনীতিবিদ হয়ে নিয়েছে, প্রকৃত রাজনীতিবিদ কয়টা ব্যাংক থেকে টাকা নিয়ে? আপনি বলছেন যারা তারা রাজনীতিবিদ বললেও আদতে তাদের অনেক ব্যবসায় হয়ে রাজনীতি করতে আসে, তারা ব্যাংক থেকে টাকা নিয়ে সে টাকা দেয়নি। রাজনীতিবিদরা কয়টা প্রকৃত রাজনীতিবিদ যারা রাজনীতির মধ্য দিয়ে উঠে এসেছে, এমনিতে চলতে পারে না। গেল তারপরে জুলাই সনদের যে ব্যাপারটা, যেটা কথা সেটি বলেছে, কিন্তু উনি 71 প্রসঙ্গে বলেছে যে এটি আর কতকাল, আর কতকাল, 500 বছর পরে আলোচনা হবে। তো তাদের নিজেরা স্বীকার করেছে যে আমরা স্বাধীনতার পক্ষে ছিলাম না, এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম। তাহলে আলবদর, রাজাকার, আর শামস, শান্তি কমিটি সব তো তাদের সৃষ্টি। কিন্তু উনি বলছে যুদ্ধ পরবর্তী সময় তো তাদের নামে মামলা হয়নি। তাদের দেখলাম চোখের সামনে, জামাতের দুইজন না তিনজন মন্ত্রী ছিল, তারা তাকে দেখাতে পারবে যে তারা একজন বললো একটা ভুয়া কথা বলে, হ্যাঁ ওটা ভুলক্রমে হয়তো একটা ওইভাবে একটা প্রচার ছিল, তাই বলে কি আওয়ামী লীগের রাজাকার, ওরা আওয়ামী লীগ রাজাকার, বিএনপি এত রাজাকার, তারা জামাত কি তাদের পক্ষে ছিল? এখনো করছে সেটা বলছে, তালিকা ভুল করছে এটা, তার মানে কি জামাত স্বাধীনতার পক্ষে হয়ে গেল মাত্র কয়েকজন তাদের তালিকায়? আমার এলাকায় তো আমি গুনে দিতে পারবো কতগুলো রাজাকার ছিল। না, যার বিরুদ্ধে এই অভিযোগ নারী কেলেঙ্কারির, তিনি কিন্তু মুক্তিযোদ্ধা। তিনি মুক্তিযোদ্ধা, হ্যাঁ তিনি মুক্তিযোদ্ধা, সেভাবে তো স্বীকার করতেছেন। তারা যে বলে যে সব আমাদের মানে তাদের দলেও মুক্তিযোদ্ধা আছে, হ্যাঁ, তার মানে তারা রাজাকার সব আওয়ামী লীগের বিএনপি তাদের রাজাকার, তারা তো এত বছর পরে তারা জাতীয় স্মৃতিসৌধে এ পর্যন্ত তারা যায়নি। এইবার প্রথম গেল বিরোধী দল নেতা হিসাবে, তারা জাতীয় মুক্তি স্মৃতিসৌধে তারা চায় না। যে 21 ফেব্রুয়ারি গর্বে আস্তে আস্তে পরিবর্তন আসতেছে, 21 ফেব্রুয়ারি ক্ষমতায় না আসলে, বিরোধী দল না আসলে আসতো না, যে 21 ফেব্রুয়ারির গর্ভে বাংলাদেশ স্বাধীনতা বা বাংলাদেশ জন্মগ্রহণ করেছে, 21 ফেব্রুয়ারি কোনোদিনও তারা শহীদ মিনার যেত না। এইবার গিয়েছিলেন জামাতে আমির
ওনাকে জিজ্ঞাসা করে হলো আপনি কি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন? বললেন না, আমি তো এসেছি শিষ্টাচার, আমি বিরোধী দলের নেতা, আমাকে আসতে হবে। বললেন না যে না, হ্যাঁ শহীদদের প্রতি সম্মান দেখাতে আসছে। তো তারা যদি এগুলো বলতে পারে, তারা রাজনীতি করেছেন বলতে পারে। এবং যে কথা আমি বলবো যে জামাত যে রাজনীতি এজন্য একজন বলতে, আমার কথা না, একজন বলছে যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন ইসলাম, আর শয়তান সৃষ্টি করে জামাত ইসলাম। মৌলানা ভাসানী মৌলানা ভাসানী বলেছেন। তো এখন কথা তো তাই যদি না হবে, এইবার নির্বাচন, আমি বলছি তো, আমি নির্বাচন করেছি, আমি 25 লক্ষ টাকার বেশি খরচ করেছি, আমি স্বীকার করতেছি। তো আপনি তো বলেন কোরআনের আইন চাই, সৎলোকের শাসন চাই, বলেন তো জামাতের একজন এমপি দাঁড়িয়ে বলুক যাই 25 লাখ টাকার মধ্যে নির্বাচন করেছে, বলতে পারবে? কেউ 25 কোটি টাকা খরচ করেছে, এটা অনৈতিক। উনি যেটা বললেন, মানে তারা জায়নামারের ভিতর টাকা দিয়েছে, বাইরে চাউল বস্তা পাঠিয়েছে তারা। আগে কিন্তু নিজের ভাই যদি জামাত না করতো, সে ক্যান্সার রোগে বা অ্যাক্সিডেন্ট করে দেখতেও যায়নি। এখন যে অ্যাক্সিডেন্ট করে, যে অসুস্থ, তার বাড়িতে চাউলের বস্তা নিয়ে যায় ইলেকশন আগে। এরকম তাহলে টাকায় দিয়ে যারা ভোট কেনে, যাদের জনগণের উপর বিশ্বাস নেই, টাকায় দিয়ে যারা প্রশাসন কেনে, তারা কীভাবে সৎ হলো বলেন তো আপনি? কীভাবে সৎ হলো? একজন জামাতের একজন এমপি যদি বলতে পারে যে আমি 25 লক্ষ টাকার ভিতরে 24,99,999 টাকা খরচ করেছি, অথবা 25 লাখ টাকা খরচ করেছি, বলতে পারবে? বলতে পারবে না। কারণ অনেক টাকা তারা খরচ করেছে। আমি তো নির্বাচন করেছি, আমি যে টাকা খরচ করেছি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি টাকা খরচ করেছে তারা। সর্বস্তরে তারা টাকা বিতরণ করেছে। এটা কি সৎলোকের কথা হলো? এখন দেখেন যে কথায় কথায় বিএনপিকে ধমক দেয়। আর বিএনপিকে ধমক দেওয়ার তারা কোনো অধিকার রাখে? এই দেশে যদি ধরেন বিএনপির জন্ম না হতো, জামাতে ইসলাম এদের রাজনীতি করতে পারতো? শহীদ আসলে জিয়াউর রহমান ক্ষমতা দখলও করে নাই, ক্ষমতা গ্রহণও করে নাই, অর্পণ করা হয়েছিল তার ক্ষমতায়। পরবর্তী সময় তো ওই ভালো মাংস খাওয়া যাবে না, ঝোল খাওয়া যাবে, সে অবস্থা। জিয়াউর রহমানের দলকে আপনি কলঙ্কিত করতেছেন, কথায় কথা চাঁদাবাজ বলতেছেন। যে সমস্ত স্লোগান জিয়াউর রহমানের বিরুদ্ধে দিয়েছে, জিয়াউর রহমানকে কি না বলেছে বলেন তো? জামায়াত ইসলাম কি জিয়াউর রহমানকে বলেছে আপনি বলছেন? আরে সাদিক কাম পরিষ্কার করে বললো, কি বললো? খুনি জিয়া। তারেক রহমানকে বলে চাঁদাবাজ তারেক রহমান, ম্যাডাম খালেদা বলে এতিমের টাকা আত্মসাৎকারী বেগম খালেদা, এবং বিএনপি চাঁদাবাজ বলছেন তারা। এক ডাকাতকে তাড়িয়েছি, আর এক দল ডাকাতি করা শুরু করেছে, বিএনপিকে উদ্দেশ্য করে বলে। এই যে বলা, তারা হয়তো বলতে চাচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি আর বর্তমান রাজনীতি এক নয়, তা না, সেটি বোঝাতে চেয়েছে। বিএনপি সমস্ত এই যে সমস্ত যুবদল, ছাত্রদল, বিভিন্ন দুষ্ট ছেলেরা মিলে তত টাকা চাঁদাবাজি করেছে, তার লুট করেছে, তার চেয়ে বেশি লুট করেছে আমাদের ইসলামী ব্যাংক থেকে। তো ইসলামী ব্যাংকে তাদের সব টাকা কি তাদের? এখানে সৌদি আরব, মিডল ইস্টের অনেকের এখানে টাকা ছিল। সালাম ওইসব শেয়ার কিনে নিয়ে ব্যাংক দখল করে নিয়েছিল। কিন্তু এরা যে 5 তারিখে পরে টুরা ব্যাংক খেয়ে ফেললো। আমরা একটু শুনবো এই যে অবস্থা, না এই যে অবস্থা, অস্বীকার করতে পারবে? ইসলামী একটা ব্যাংক, আপনারা ঢাকা ব্যাংকে যান, ব্যাংকে সিটি ব্যাংকে যান, যে কোনো ব্যাংকে যান, জামাতও পাবেন, শিবিরও পাবেন, বিএনপি পাবেন, আওয়ামী লীগও পাবেন, সাধারণ মানুষও পাবেন। কিন্তু ইসলামী ব্যাংকে জানতো 95% উপরে, আরও বেশি আছে, সব হয় শিবির থেকে আসছে, না যে দারুণ টারুণকে জামাত থেকে আসছে। অসংখ্য ধন্যবাদ। একটু শুনে আসি, জাকারিয়া হোসেন আছেন আমাদের সঙ্গে। কর্নেল জাকারিয়া হোসেন, শুনছিলেন আপনি সার্বিকভাবে, প্রশ্ন করব কিনা বা যেগুলো শুনছেন সেই বিষয়ে আপনি আলোচনা করেন, সেটি বরং ভালো হবে। জি মজিদ ভাই, থ্যাংক ইউ। আসলে আমরা যারা টক শোতে আসি, কথা বলি, তা আমি মনে করি এমন কোনো কথা বলা উচিত না যেটা ফ্যাক্ট বা এভিডেন্স বেসড না। আন্দাজ অনুমানের উপরে কথা বলা, জোর করে বিরোধী দলকে বিভিন্ন অপবাদ দেওয়া যার কোনো ভিত্তি নাই, এটা করলে কিন্তু মানুষের কাছে আমরা হাসির পাত্র হব। কিন্তু এটা আমি যদি করি, আমাকেও মানুষ নিয়ে হাসবে এবং কথা বলবে। নাহিদ ভাই কোন দল করেন আমি জানি না, উনি কিভাবে বললেন যে একজন ব্যক্তির একটা নৈতিক স্খলনে একটা পার্টির কবর রচিত হয়। আমি জিজ্ঞেস করি, ওনার দলে যদি সব ফেরেশতা, সম্ভবত উনি যে দল করেন বা যে দল সাপোর্ট করেন তার সব সম্ভবত সবাই ফেরেশতা, সেখানে ব্যক্তির অন্যায় করতে পারে না। এই যে আমি উদাহরণ দিলাম, একবারও তো আপনারা দুইজন কেউ বললেন না
যে এমপি মনিরুলের নারী গঠিত কেলেঙ্কারিতে বিএনপির উচিত ছিল, তারেক রহমানের উচিত ছিল মাননীয় প্রধানমন্ত্রী যে তাকেও বহিষ্কার করা, জামাত যেভাবে বহিষ্কার করছে, এই কথা তো বললেন না। তুলি এমপি তার সংরক্ষিত আসনে তার যে একটা কেলেঙ্কারি বের হয়েছে, স্ক্যান্ডাল, সেটা ব্যাপারে তো কোনো কথা বললেন না। অহরাও তো বিএনপির নেতা নেত্রী 19 বছর লাগবে, নেতা আসতেছে ঢাকা থেকে, 19 বছরের মেয়ের দরকার, এগুলো তো ভাইরাল হচ্ছে, আপনিও জানেন আমিও জানি, হাবিব ভাইও জানেন। কিন্তু কথা বলার সময় এইগুলা না, বাদ এখন দিয়ে প্রমাণ বাদে গড়পড়তায় কি এই কথা বলা যায় জাতীয় গণমাধ্যমে? বাজাইয়েন না, 71-এর বাজনা এদেশে 24-এর পরে কেউ শুনতে চায় না। 24-এর পরে বিএনপি আজকেও যদি এটা না মেনে নেয়, জুলাই সনদ এবং গণভোট, বিএনপি ফেসিবাদের পথে হাঁটবে, এবং বিএনপি ফেসিবাদের পথে হাঁটতে পারবে না। আপনি লিখে রাখেন, আমি 30 বছর সেনাবাহিনীতে চাকরি করে রিটায়ার্ডে আসছি ফুল কর্নেল হিসাবে, আমি তো দেখেছি আমাদের চোখের সামনেই সব ঘটছে। 17টা বছর দানব শেখ হাসিনা, খুনি হাসিনাও কিন্তু পারে নাই এই 71 বলে সবাইকে, সব জেনারেশনকে জামাতের বিরুদ্ধে খেপাইয়ে তুলে দেশের তার শেষ রক্ষা হয় নাই, সব পালাতে হয়েছে। কাজী এরকম এনিয়ে বেনিয়ে যে কথাগুলো বললেন, আপনাদের কাছে আজকে আমি নতুন শুনলাম যে জামাত টাকা দিয়ে ভোট কেনে। আচ্ছা, জামাত যদি টাকা দিয়ে ভোট কেনে, 5টা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়েছে ডাকসু সহ, সেখানে কি শিবির টাকা দিয়ে ভোট কিনছে? এরকম কথা বলবেন না, আপনাদের নিয়ে হাসবে মানুষ। আপনার রাজনৈতিক একটা ব্যক্তিত্ব আছে, পার্সোনাল একটা ব্যক্তিত্ব আছে, সেটাকে বজায় রাখেন। জামাত একটা আসনে যে টাকা ব্যয় করছে, আমিও তো নির্বাচনে আমরা দেখেছি ক্লোজলি, আমরা মনিটর করছি, টিআইবি মনিটর করছে। আপনি কোথাও কোনো রিপোর্টে পেয়েছেন যে কোনো আসনে জামাত ওই বিএনপির চাইতে বা অমুকের চাইতে টাকা বেশি খরচ করছে, কোটি কোটি টাকা খরচ করছে? সেখানে আপনারা বললেন জায়নামাজের ভিতর টাকা দিয়ে দিচ্ছে। এই যে কথাগুলো বলেন, এগুলা বলার সময় শোনা কথা বলবেন না, অথবা আপনার মনে হইলো বলে দিলেন। তারপরে একটা কথা এখানে বলা হয়েছে যে কি কি বলা হয়েছে ভুলে গেলাম এই মুহূর্তে, আমার মনে আসছে না। আচ্ছা ঠিক আছে, যদি মনে আসবে। তো আমি বললাম যে আমরা একটু জাস্টিস করি, আমরা সেই পূর্ব বলা হয়েছে যে আপনারা মানে ফিরে যেতে চাই না। কর্নেল জাকারিয়া হোসেন বলা হয়েছে, কর্নেল জাকারিয়া হোসেন, কর্নেল জাকারিয়া হোসেন, কর্নেল জাকারিয়া হোসেন একটু শুনবেন। কর্নেল জাকারিয়া হোসেন, প্রত্যেকের দায়িত্ব আছে। জি জি, আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, আমরা দায়িত্ব আপনি একটু শুনবেন। একটা প্রশ্ন ছিল আপনার প্রতি জনাব হাবিবুর রহমান হাবিব যে বিষয়টি বলেছেন যে জামায়াত ইসলামী জুলাই সনদের কথা বলে বা সরকারকে সেটি পালন করার কথা বলে, সরকার যদিও অঙ্গীকারাবদ্ধ অক্ষরে অক্ষরে সেটি পালন করবেন, বরং জামায়াত ইসলামী সেটি পালন করছে না। এবং মোটা দাগে দুটি ব্যাপার বলেছেন, নারী সংসদ সদস্য যারা তাদের 5% হবার কথা ছিল সেখানে একজনও দেয়নি, এবং ডেপুটি স্পিকার হিসেবে বিরোধী দলের পক্ষ থেকে নাম চাওয়ার পরেও বিরোধী দল সেটি দেয়নি। এই দুটি বিষয় বলেছে, এ ব্যাপারে আপনার ব্যাখ্যা শুনব। জি আচ্ছা, তো আমি এই দুইটা জামাতের ব্যাপারে অভিযোগ, এই অভিযোগটা নতুন বন্দোবস্তের জন্য কতটুকু এফেক্ট করে, দেশের নিয়ম কানুন, দেশের পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য কতখানি এফেক্ট করে বলেন? এটা একটা মাইনর জিনিস নিয়ে আসছেন, একটা মাইনর। আমি বলি অন্তর্বর্তীকালীন সরকারে আমাদের একটা জুলাই সনদের ছিল না যে আমরা চাই নির্বাহী পরিষদ, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হবে। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জুলাই সনদ অনুযায়ী সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করছিল। এই সরকার কিন্তু নির্বাচিত সরকার এসে সেক্রেটারিয়েট বাতিল করেছে। তো এইটা বড় না ওই শতাংশ নারী কত শতাংশ দেশে, কোন জিনিসটা বড়? আপনারা কি বিচার বিভাগকে আলাদা করতে চান না? আপনারা কি ইনসাফ চান না? আপনারা কি বৈষম্য দূর করতে চান না, যার উপরে ভিত্তি করে জুলাই হলো, 1400 মানুষ রক্ত দিল? তো সেটা বিরোধী দলকে এরকম দোষারোপ করার চাইতে, বিরোধী দলের চাইতে সরকারের ভূমিকাটা বেশি। দেশের একটা সংস্কারের জন্য, সুশাসনের জন্য আপনি জামাতকে যাই দোষ দিন না কেন, সবচাইতে 99% সুশাসন প্রতিষ্ঠার জন্য দায়ী থাকবে সরকার। জি, সরকার। অসংখ্য ধন্যবাদ। আমাদের সময়ের স্বল্পতার জন্য এগিয়ে নিতে পারছি না, একটা বিজ্ঞাপন বিরতি নিতে হবে, এরপরে আবার আসবো, এসে আমরা কাজী নাহিদ আপনার কথা শুনবো। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।
জনাব কাজী মোহাম্মদ নাহিদ যে বিষয়গুলো আলাপ করছিলাম শুনছিলেন, কর্নেল জাকারিয়া হোসেন বেশ কিছু প্রসঙ্গ উল্লেখ করেছেন, আপনি বলবেন। ধন্যবাদ আপনাকে। আর কর্নেল জাকারিয়া হোসেন, ওনাকে আমি রেসপেক্টের সহিত বলতে চাই, যেহেতু উনি আমাদের সেনাবাহিনীতে কাজ করেছেন, অবশ্যই সম্মান পাওয়ার যোগ্য। তো আমি এই কথা এটুকু বলতে চাই, উনি বারবার ৭১কে নিয়ে কথা বলছেন। ৭১কে তো আমরা ভুলে যেতে পারবো না। এই কাজী জাফর আহমেদ, তারপরে রাশেদ খান মেনন, আমাদের হায়দার আকবর খান রনো, মোস্তফা জামাল হায়দার, মতিয়া চৌধুরী, অন্যান্য যারা নেতৃত্ব দিয়েছিলেন, আব্দুর রাজ্জাক, তারপরে ছাত্র ইউনিয়নের বিশেষ ভূমিকা ছিল তখনকার আন্দোলনে। তো আমি শুধু এটুকু বলতে চাই, ৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় আমার দাদার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আমাদের পার্শ্ববর্তী গ্রাম নোয়াপুরের একজন শিক্ষক ছিলেন। যখন বলা হলো যে কারফিউ, আপনারা সবাই বাসায় থাকেন, উনি সবাই চলে যাচ্ছিল তখন ইন্ডিয়া দিকে, এবং উনি সবাইকে বলল যে কেন তোমরা যাবা, কারফিউতে তোমরা ঘরের ভিতরে থাকবা, যাবা কেন? কিন্তু অনেকেই সবাই সেদিন চলে গেল, তাকে ওই বাসার মধ্যে এসে গুলি করে হত্যা করা হলো। তো কারা দেখাই দিল তাকে? নিশ্চয়ই এমন কোনো লোক ছিল যারা দেখিয়ে দিল যে সে হচ্ছে প্রকৃত মুক্তিযোদ্ধা, তাকে হত্যা করা হোক। সেভাবে অনেক ধরনের ঘটনা, অনেক ধরনের নজির, অনেক ধরনের রক্ত এখানে জড়িত। আমরা তো সেটিকে ভুলতে পারবো না। আর যেটি উনি বললেন টাকার প্রশ্ন নির্বাচনে, আপনারা হাবিব ভাই এখানে আছেন, আপনি আছেন, এটা তো নির্বাচনের আগের দিনও ভিডিওতে ছিল, বস্তাভর্তি টাকা প্রচার হচ্ছে। তো এই টাকা কোত্থেকে আসলো? আপনি যে ইসলামী ব্যাংকের কথা বললেন বা অন্যান্য ব্যাংকের কথা বললেন, আজকে যে তারা হুঙ্কার দিচ্ছে, হুঙ্কার কেন দিচ্ছে? হুঙ্কার দিচ্ছে যেন তারা আরও নিজেরা এস্টাবলিশড হতে পারে। হুঙ্কার দিচ্ছে এই কারণে তারা যেন তাদের পজিশনগুলো আরও ঠিকভাবে পালন করতে পারে। হুঙ্কার দিচ্ছে এই কারণে যে যেন প্রশাসন তাদের পক্ষ হয়ে কাজ করে। আমি বলবো না, আমি সমালোচনা করতে চাই না যে আমাদের এলাকার এমপি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, ওনার সাথে আমি জাস্ট গত মাসে একটি প্রোগ্রাম করেছিলাম, এবং সেটি একটি গার্লস স্কুল। এই গার্লস স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ। ওনার মাতার নামে মুন্সিরহাট তাহেরা খাতুন উচ্চ বিদ্যালয় 40 বছর রজত জয়ন্তী অনুষ্ঠিত হলো। সেখানে এলাকার সংসদ সদস্য হিসাবে তিনি প্রধান অতিথি ছিলেন। আর যেহেতু এটার প্রতিষ্ঠাতা কাজী জাফর আহমেদ ছিলেন, আমি সেখানে প্রধান বক্তা হিসেবে ছিলাম। সেখানে আমি দেখেছি যে মেয়েদেরকে সম্মান দিয়ে যেভাবে কথা বলতে হয়, মেয়েদেরকে প্রাধান্য দিয়ে তাদেরকে সুশিক্ষিত করার জন্য আজ থেকে 40-50 বছর আগে তো ওনারা এই কাজগুলো করে গিয়েছেন। সাথে সাথে আমি এটুকু বলতে চাই, আমাদের পরিবারের একজন সম্পর্কে আমার দাদা হতেন, মরহুম কাজী জয়েলকে, তিনি কুমিল্লাতে ফরিদা উচ্চ বিদ্যালয় করেছেন কুমিল্লার মেয়েদেরকে শিক্ষিত করার জন্য। মুসলিম লীগের নেতা ছিলেন আমাদের পরিবারের একজন নেতা কেজি আহমেদ, ওনার সন্তান কেবি আহমেদ বিশিষ্ট শিল্পপতি ছিলেন। উনি আমাদের এলাকায় গার্লস স্কুল নির্মাণ করেছিলেন এলাকার মেয়েদেরকে শিক্ষিত করার জন্য। যে প্রসঙ্গটা আজকে আমি উল্লেখ করতে চাই, যে নারীদেরকে সুশিক্ষিত করা, নারীদেরকে তারা যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়, সেদিকে রাজনৈতিক নেতাদেরকে সচেষ্ট থাকতে হবে। যদি আমরা নারীদেরকে, এখন একজন নারী সে কেন চাকরিতে যাচ্ছে? নিশ্চয়ই তার স্বাবলম্বীভাবে থাকার জন্যই তো সে যাচ্ছে। একজন নারী কেন আজকে ব্যবসা বাণিজ্যের দিকে ওই প্রতিষ্ঠানে গিয়ে কাজ খুঁজছে? নিজের সংসারকে গোছানোর জন্য, পরিচালনা করার জন্য যাচ্ছে। কিন্তু সেই অভাবের কারণে, সেই কারণে আমরা তাদেরকে ব্যবহার করব, সেই সুযোগ নিয়ে ব্যবহার করব, সেটা তো হতে পারে না। সেই কারণে আমাদের বর্তমান গভর্নমেন্টের উচিত হবে এমন পদক্ষেপ নেওয়া যেন কেউ এই ধরনের কাজ করলে প্রচণ্ডভাবে তাদেরকে শাস্তি দেওয়া হোক। আর একটি আমি এখানে আরেকটা উল্লেখ করতে চাই, আমাদের জাস্ট 3 দিন আগে আমাদের সাথে জননেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ হয়েছিল যমুনাতে। আমরা সেখানে মোস্তফা জামাল হায়দার, নবাব আলী আব্বাস, আহসান হাবিব লিঙ্কন আমরা ছিলাম সেখানে। 31 দফার আলোকে জুলাইয়ের আগেই 31 দফা আসছে, এবং সে বিষয়ে আমাদের জোটের সাথে বহুবার কথা হয়েছে, এবং 31 দফার আলোকে যে সংস্কার, সেটাকে প্রাধান্য দিয়ে কিন্তু আমাদের
এই নির্বাচন এবং অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে তিনি শেষ করব আমরা। সেটি তারেক রহমান সেটি সময় সম্পন্ন স্বল্পতার করবেন। জন্য কাজী মোহাম্মদ নাহিদ আর আমরা আলোচনা এগিয়ে নিতে পারলাম না। বলি, জি এক সেকেন্ড বলি। জি এক মিনিট আপনি এক মিনিটে বলি, এই যে শেষ 5টি করব। বিশ্ববিদ্যালয় জয়লাভ করেছিল, জি গরু কেটে খাওয়াইছে কুরবানি, সেহরি খাওয়াইছে, ইফতারি খাওয়াইছে, বাইরে বাইরে টাকা দিয়েছে অসুস্থতার নাম করে। আপনারা খাওয়াতে পারেন নাই, আমরা পারি না, আমরা তো চিন্তাই করি না এটা। তারপরে ছাত্রলীগ মানে এটা একটা কৌশলের কাছে হেরে গেছেন আপনারা। ছাত্রলীগ না না, এটা অনৈতিক। অপকৌশল। ছাত্রলীগের ভিতরে ঢুকে গেছিল শিবির, তারা ছাত্রলীগের সহ ভোটের মাঠে তারা আসছে। ছাত্রলীগ তো আলাদা কোনো প্যানেল ছিল না। এবং মানে এই কথাটা- ছাত্রলীগের ভোটও আপনারা পাননি? না না, আমরা পাবো কেন? ছাত্রলীগের ভোট তো শিবির, ওরা শিবিরতে ছাত্রলীগ হয়েছিল, হেলমেট ব্যান্ডি কারা, তারাই তো ছিল। এবং সর্বশেষ যে কথাটা বলবো, আমার ভাই অসন্তুষ্ট হলে আমি দুঃখিত, সেটা হলো 100 বছর কেন 500 বছর পর হলো যারা স্বাধীনতার বিরোধিতা করে, উনি বললেন যে কি 71-এর কি যেন একটা ভাষা বললেন, বাজনা। হ্যাঁ বাজনা, আর খুবই আপত্তিকর, সাংঘাতিক আপত্তিকর। 71 না হলে আমার দেশের কোনো সন্তান লেফটেন্যান্ট জেনারেল হতে পারতেন না, কোনো মেজর জেনারেল হতে পারতেন না, গ্রিন ব্রিগেডিয়ার পাসপোর্ট হতে পেতো না, পারতেন গ্রিন না। পাসপোর্ট। সেই 71-কে বাজনা, 71-কে বাজনা, হ্যাঁ 71 আওয়ামী লীগকে 71-এর কারণে দেশ ছেড়েছে না। আওয়ামী লীগ অপকর্ম করেছিল, ভোট দেয়নি মানুষকে, দুর্নীতি করেছিল, বৃদ্ধি পেয়েছিল নানান কারণে। 71-এর বাজনা বাজানোর জন্য আওয়ামী লীগ করেছিল, কি বলে এটা? শেষ করব আমরা। কি বলে রাষ্ট্র কর্নেল ধর্ম জাকারিয়া কাজ হোসেন, আপনাকে দিয়ে শেষ হ্যাঁ? করব। 30 এটা বলে সেকেন্ড যদি মানুষ। কিছু যুক্ত হন। না না, এটা 30 বলে সেকেন্ড। মানুষ যে জি, 71 জি। বাজনা বলে, বলেন তো। মনে হয় তা- জি ভাই, 71-এ এটা বলতে পারে না তো। 71-এর ওই বাজনাটা, না। ওই বাজনাটার কথা বলতেছি, 71 বাজনা যে বলা যাবে না। বাজনাটায় খালি আপনি বলতে পারেন যে- জাতিকে বিভাজন করা হয়, জাতিকে বিভাজন করা হয় এবং ক্রেডিট নেওয়া হয়, জামাতকে দোষারোপ করা হয়। এটা তো আপনি দেখছেন, প্রিয়াঙ্কা গান্ধী লোকসভায় দাঁড়িয়ে বলছে যে 71টা ষড়যন্ত্র ছিল, পাকিস্তান থেকে এটাকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র, এটা তো সে বলেছে। সেটা হতে এবং পারে। আমি তো মনে বলতে করি পারে। জামাতকে ক্রেডিট দেওয়া তো? উচিত, আপনাদের জামাতকে ধন্যবাদ দেওয়া কেন? উচিত যে জামাত 50 বছর আগে যেটা বুঝছে সেটা আপনারা এই 50 বছর পরেও বুঝতে পারছেন না। মানুষ যে কোথায় এই গেছে? 56 বছর মানসিকতা বাংলাদেশ যে পরাধীন ছিল মানসিকতা ইন্ডিয়ার বুঝতে কাছে, হবে। আপনি এটা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহের রং কাজ কথা করা। বলছেন, সম্পূর্ণ রং কথা রাষ্ট্রদ্রোহিতার বলছেন। সামিল। তাহলে তো এটা এটা রাষ্ট্রদ্রোহিতার সামিল। আপনি তো রাষ্ট্র হিসেবে এটা মানছেন বিচারের না। আওতায় নিয়ে আসা আপনার উচিত। সবুজ পাসপোর্ট আজকে এটা কিভাবে আমরা বিচারের পেলাম? আওতায় নিয়ে আসা উচিত তো। আপনি যে টক শোতে কথা বলছেন আমি স্বাধীনভাবে, সরকারকে বলবো এটা বিচারের স্বাধীনতার আওতায় কারণে নিয়ে তো এটা আসা উচিত। জি পাচ্ছেন। জি, অবশ্যই প্রকাশ্যে অবশ্যই মজলিস ভাই, মিডিয়াতে বলে আপনি কি- 71 বাজনা, 71 স্বাধীনতা যুদ্ধ হয়েছে, মানে অন্যায় হয়েছে, তাকে তো প্রকাশ্যে বিচারে আওতায় নিয়ে জাকারিয়া আসা হোসেন, উচিত। আপনি কি এই বক্তব্যটি নিয়ে আসা উচিত। উইথড্র করবেন অবশ্যই কিনা? উইথড্র করা উচিত। সে বলতে পারে। আমি তো জেনে বুঝে বলছি। অবশ্যই বুঝতে পারে। আর প্রিয়াঙ্কা গান্ধীকে আপনি ধরেন না কেন? আরে ইন্দিরা গান্ধী প্রিয়াঙ্কা না, 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 গান্ধীকে বাইরের আপনি কারো কেন? বক্তব্যে তো আপনি আপনি দেশের কর্নেল নাগরিক অলি- হিসেবে আপনি এই দেশের কর্নেল নাগরিক অলি বলতে পারেন না। বলছে শেখ মুজিব আমাদের বর্তমান স্বাধীনতা স্বাধীনতা আপনি ঘোষণা ছোট করে করতে পারেন দিয়েছেন না। না। আওতায় নিয়ে আসা উচিত। আপনারা যে ইতিহাস জানেন, বিচারের আওতায় 71-এর নিয়ে ইতিহাস, কি- এটা বলবো? তো আওয়ামী লীগের ইতিহাস। ইতিহাসে আওয়ামী লীগের No, ইতিহাস no, নেই, no, কেবল এখানে ইন্ডিয়ার আওয়ামী লীগের ইতিহাস। কর্নেল আওয়ামী জাকারিয়া লীগ এবং ইন্ডিয়ার আপনি ইতিহাস যেটা 71 না। রাজাকার পক্ষে সবাই 71 খাচ্ছেন। বুঝতে হবে। এই বাংলাদেশের মানুষ কোনোদিন অসংখ্য ধন্যবাদ। রাজাকারকে ক্ষমা করবে না। 24 আসছে। রাজাকারদের আর ক্ষমা আপনি এই দেশের মানুষ করবে না। 48 কেন মাফ বলেন না? চাইতে হবে, মাফ চাইতে প্রিয় হবে। দর্শক, আমরা অনুষ্ঠান শেষ করব। যে বিষয়টি বলতে চাই যে এখানে যে অনাকাঙ্ক্ষিত বিষয় যেটি রাষ্ট্র, সংবিধান, অন্যান্য বিষয়ে যদি বিরোধী কিছু বলা হয়ে থাকে, সেটি যে ব্যক্তি বলেছে তার দায়, ব্যক্তির দায়, এবং সেটি যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা সেই বিচার করবেন। সেই বিচারের ভার তাদের দিলাম। যারা শুনছেন দর্শক তারা বুঝবেন, কিন্তু আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এটি সবার উপরে থাকবে এবং সেই প্রশ্নে কোনো আপোষ নয়। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।